হাসপাতালে ভর্তি অলি ও অরূপ। গুলি লেগেছে তাদের, কোনো রকমে প্রাণে বেঁচে গিয়েছে দুজনে। তবে সিরিয়ালের কাহিনীতে দেখা যাবে এই দুর্ঘটনার ফলেই আরো কাছাকাছি আসবে তারা দুজন, গাঢ় হবে অলি ও অরূপের সম্পর্ক। এ তো গেল শুটিং এর কথা। এবার একটু পিছিয়ে গিয়ে দেখা যাক শুটিং শুরুর আগে মেকআপ রুমে অলি তার শত্রু তিস্তার সঙ্গে ঠিক কি করছিল। ও সরি, আপনারা এসে গেছেন, আমি ঠিক দেখতে পাইনি। কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। এবার বাকিটা তুমি বলো। বাকি তো আর বলবার মতো কিছু রাখলো না, মানে এত বকে না অ্যাট ওয়ান গো, আমি সামাল দিতে পারছি না ঠিক। আচ্ছা, নিশ্চয়ই আমাদের ড্রেস দেখে বুঝতেই পারছেন যে আমি সেটে যাব সিন করতে, আর ওনার খুব তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে, লাঞ্চ ব্রেকের আগে উনি বাড়ি চলে যাবেন। তো আমি আসলে এইভাবেই পুরোটাকে এখানে ছোকে রাখি যাতে রাতগুলো ওরা জাগে আর আমি যেন লাঞ্চ করে কেটে পড়তে পারি। আমরা সকাল 8টায় আসি, পরের দিন সকাল 8টায় বাড়ি যাই, আর ও সন্ধ্যে 6টায় আসে। ও সেদিনকেই সন্ধ্যে 8টায় 8টার সময় অবধি আমার মেকআপ করতেই লাগে, চূড়ান্ত মেকআপটা, টিকলি পরতে, চুলটা, এবং তারপরে শাড়ি অ্যান্ড টিকলিজ সব করতেই 2 ঘন্টা লেগে যায়। আর নিশ্চয়ই কস্টিউম দেখে বুঝতে পারছেন যে হসপিটালে আমি যেন একটা হয়েছে। হ্যাঁ, সেটা আমি এখন আপনাদের বলবো না, সেটা আপনারা বধূবরণ দেখে জানতে পারবেন। কিন্তু আমার এই যে অবস্থা, এবং শুধু আমার নয়, আমি, আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড, সবারই অবস্থার মধ্যে কিন্তু দুজন দায়ী। একটা হচ্ছে অরুণেশ চ্যাটার্জি, আর একটাই যে আমার সামনে বসে আছে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু গুলিটা চালাইনি, গুলি চালানোর জন্য ইনস্টিগেট করিনি। সে কি, তিস্তা গুলি চালায়নি? তবে কি অরূপী গুলি চালালো? এই প্রশ্নের উত্তর মিলবে সিরিয়ালের কাহিনীতে। তবে ঘটনা দুর্ঘটনা যাই ঘটুক না কেন, তিস্তার সাজগোজে কিন্তু কোনো খামতি নেই। ইনফ্যাক্ট এই মেকআপটা তো আমাকে করতেই হবে, কারণ এখন আমাদের হসপিটালে সিন চলছে, এবং হসপিটালের জন্য স্পেশালি ম্যাজেন্টা শাড়ির সঙ্গে ম্যাজেন্টা টিকলি ইজ আ মাস্ট। শুধু হসপিটাল বলে নয়, যে কোনো জায়গায়ও এই টিকলি শাড়ি সব পরে থাকে। মানে এরকম হয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে, আরে অরূপ তুমি এত সকালবেলা কোথায় যাচ্ছ উইথ আ টিকলি, উইথ আ গর্জিয়াস টিকলি। হ্যাঁ, মানে ওটা স্টাইল স্টেটমেন্ট, সবাই বুঝবে না। তিস্তার স্টাইল স্টেটমেন্টের কথা তো শোনা হলো, সিরিয়ালের কাহিনীর তিক্ততা মেকআপ রুমে কিভাবে পাল্টে যায় জানা গেল সে কথাও। জানা গেল কিভাবে সহ অভিনেতারা হয়ে ওঠেন একে অপরের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আচ্ছা, আমাকে সিনে ডাকতে এসেছে, সিন করতে যেতে হবে। এবার আপনাদের সাথে পুরো দায়িত্বটা আমি আমার তিস্তা দিকে দিয়ে গেলাম। এবার বাকিটা আসলে গল্পে এতগুলো মোচড় এসছে, এবং তাতে এতবার সম্পর্কগুলো কি হতে পারতো আর কি হয়ে গেছে, ওর জন্য দিদিটা একদম সেফলিও বলে চলে গেল। অ্যাকচুয়ালি এটাই আসল মজাটা, যে যদি মেকআপ রুমে একটু উঁকি দেওয়া যায়, তখন দেখা যায় যে আমরা যারা একসাথে অভিনয় করি, কখনো বন্ধু হয়ে অভিনয় করি, কখনো চরম শত্রু হয়ে অভিনয় করি, বেসিক্যালি মেকআপ রুমটা কিন্তু আমাদের সবার খুব মজা করবার একটা জায়গা, একসাথে খাওয়া দাওয়া আড্ডা মারবার জায়গা। আর সেখানে কোনো ঝগড়া নেই, কোনো রাইভালরি নেই, এবং পার্টিকুলারলি দিয়া, মানে ওলের সাথে তো নেই, কারণ ও আমার থেকে অনেক ছোট, মানে একদম নিচের দিকে তাকালে দেখতে পাই না এতটা ছোট। আর তাতে ওর জীবনে তো প্রচুর সমস্যা, প্রেম সংক্রান্ত সমস্যা, পড়াশুনো সংক্রান্ত সমস্যা, সব নিয়ে। এবং আমি তো একজন অ্যাগনি আন্ট আছি, সেগুলো শোনবার জন্য আমার ভারী মজাও লাগে, এবং আমি নিজেকে খুব জ্ঞানী মনে করি, কারণ আমি সব বিষয়ে একটা স্ট্রেচ জ্ঞান দিয়ে যেতে পারি। তো তার জন্য মেকআপ রুমে আমাদের ভালোই সময় কাটে, এবং এখন যখন আমাদের ট্র্যাকটা আবার একসাথে শুরু হয়েছে, তো সেখানে অনেক সময় আমরা খুব মজা করে কাটাচ্ছি, জমিয়ে সিন করছি। আর তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু দেখতে থাকতেই হবে বধূবরণ। বধূবরণের কাহিনীর চড়াই উতরাই দর্শকরা অবশ্যই দেখবেন টিভির পর্দায়। তবে হয় মা নয় বৌমার চোখ থাকবে এই সিরিয়ালের নেপথ্য কাহিনীর দিকে। সঞ্চারী সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।